বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুর্চি মিঠিকে বলে, তুই তো বলেছিলি মিঠি, তুই নতুন কাকুকে নিজের বাবার মতো দেখিস, অথচ তুই নিজেই সেই জায়গা থেকে সরে এসে এমন ব্যবহার করলি। মিঠি উঠে এসে বলে, আমি কি করেছি? হ্যাঁ, আমি কি করেছি? আমি শুধু বলেছি নতুন কাকু আমার আর আমার মায়ের মাঝখানে তুমি কোনো কথা বলবে না, এতটুকুই তো। নিজের বাবা হলেও তো আমি এ কথাটা বলতাম। কুর্চি বলে, নিজের বাবা হলে আরো অনেক কিছুই তুই করতি মিঠি, যেটা নতুন কাকুর বেলায় তুই করিসনি। তুই নতুন কাকুর কাছ থেকে শুধু দুহাত ভরে নিয়ে গেছিস, কখনো মানুষটাকে কিছু দেওয়ার কথা ভাবিসনি। অবশ্য কি আর দিবি তুই? আর সেই মানুষটাই বা তোর কাছ থেকে কি আর চাইবে? শুধুমাত্র ভালোবাসা ছাড়া। সেই ভালোবাসাই যখন তোরা দিতে পারিসনি, সেই ভালোবাসা থেকে যখন তোরা দূরে সরে গেছিস, তখন মানুষটার এই শহরে থাকার ঝুঁকি নেয়নি। কমলিনী বলে, জানো তো দিদি ভাই, মাঝে মাঝে মনে হয় আমাদের এই পরিবারের জন্যই ওই মানুষটার পুরো জীবন শেষ হয়ে গেল। এই শহরে তার কে বা আছে বলো আমরা ছাড়া? তার একটা দাদা আছে, সে তো সারাদিন কাজে ব্যস্ত থাকে। যদিও দাদা তাকে খুব ভালোবাসে, কিন্তু সে মানুষটাই আর কি বা করবে? অন্যদিকে বৌদির সাথেও তো সম্পর্ক ভালো নেই। আর বাকি রইলাম আমরা। আমাদের সন্তানদের বড় করলো, কোলে পিঠে করে মানুষ করলো, অথচ দেখো আজ তারাও সেই মানুষটাকে কত অপমান করছে। আমার তো এখন মনে হচ্ছে এই শহরে থেকে যদি মানুষটা খুব অসুস্থ হয়, যদি গভীর রাতে আমরা জানতে পারি সে অসুস্থ, আমাদের ছেলেমেয়েরা তো ওখানে গিয়ে উঠতেই পারবে না, তার পাশে দাঁড়ানো তো দূরের কথা। তার থেকে বরং মানুষটা অন্য শহরে থাকুক, তখন যদি কিছু হয় অন্তত কিছুটা হলো অপরাধ বোধ কমবে। কুর্চি বলে, বৌদি ভাই তুমি এটা কি বলছো? কমলিনী বলে, যা বলছি ঠিকই তো বলছি দিদি ভাই, এই সব কিছু তো হয়েছে আমাকে ঘিরেই বলো। অথচ দেখো যারা এত অন্যায় করলো, অপরাধ করলো, তারা কিন্তু আমার জীবনে ঠিকই রয়ে গেল। আর যে মানুষটা প্রতিবাদ করেছে, যে মানুষটা আমার হয়ে কথা বলেছে, সেই মানুষটাই সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তখনই মিঠি বলে, নতুন কাকু কবে যাবে? কুর্চি বলে, যাবে 1 সপ্তাহের মধ্যেই হয়তো চলে যাবে রে। আর বেশি দিন মানুষটা এখানে থাকবে না, তোদেরকে আর জ্বালাবে না। মিঠি বলে, এখন দেখছি সব দোষটা আমারই হলো, আমারই সব দোষ বুঝি? কুর্চি বলে, এখানে কারোরই কোনো দোষ নেই। বৌদি ভাই আর নতুন দা, তাদের কপালটাই খারাপ। তাই তো তারা কোনো অন্যায় অপরাধ না করা সত্ত্বেও সবসময় যখন তখন তাদেরকে অপমানিত হতে হয়। আর অন্যদিকে যারা অন্যায় করেছে তারা বুক ফুলে ঘুরে বেড়ায়। কমলিনী বলে, দিদিভাই এখন আর এইসব কথা বলে কি হবে বলো, এইসব কথা বরং থাক। কমলিনী একে একে নতুন কাকুর জামা কাপড় সবটা লাগেজে ভরিয়ে নেয়, আর সেই সাথে আলমারি থেকে নতুন কাকুর যত বই আছে, যত জিনিসপত্র আছে, সবটা লাগেজে ভরতে থাকে। কুর্চি বলে, বৌদি ভাই কি করছো বলো তো, এগুলো বই কি আর নতুন দার লাগবে নাকি? কমলিনী বলে, সেটা তো বলতে পারবো না লাগবে কিনা। সেই মানুষটার যখন আর এই বাড়িতে আসার কোনো সম্ভাবনাই নেই, সেই মানুষটা যখন সব কিছু ছেড়ে ছুড়ে দূরে চলেই যাচ্ছে, তখন আর এই ঘরে তার জিনিসপত্র রেখেও কী লাভ হবে বলো? তার থেকে বরং জিনিসগুলো তাকে দিয়ে আসি, সে নিজেই ঠিক করবে কোনটা নেবে কোনটা নেবে না, আর যেগুলো নেবে না সেটা কোথায় রাখবে সেটাও সে নিজেই ঠিক করবে। কমলিনী একে একে আলমারি থেকে সব বই নিয়ে আসে, আর এই সব কিছু দেখে মিঠির বড্ড খারাপ লাগে। জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, চেনা জায়গাগুলো কেমন জানি অচেনা হয়ে যাচ্ছে। কমলিনী কুর্চিকে বলে, নতুন ঠাকুর পর একটা পারফিউম আছে, সেটাও লাগেজে ভরিয়ে দাও। তখনই মিঠি বলে, আমি তো বুঝতে পারছি না এইসব কেন করছো তোমরা। না না, নতুন কাকুর যদি কোনো জিনিসপত্র এখানে থাকে তাতে কি সমস্যা? নতুন কাকুর পারফিউমও আবার কেন দিতে হবে তোমাদের? কুর্চি বলে, বারে পারফিউমটা তো ওই মানুষটার, ওনাকে দেব না? মিঠি বলে, নতুন কাকুর যদি প্রয়োজন পড়ে উনি আরেকটা কিনে নেবেন, কিন্তু এগুলো কেন দিতে হবে? কুর্চি বলে, এগুলো রেখেই বা কী হবে মিঠি, কেন রাখতে চাইছিস? মিঠি বলে, পিসিমণি এতদিন এই ঘরটাকে আমি অন্যরকমভাবে দেখেছি, এই ঘরটা আমার চেনা, আর এই জিনিসপত্রগুলো তোমরা সরিয়ে নিচ্ছ, এই চেনা ঘরটা আমার অচেনা হয়ে যাচ্ছে, যেটা আমি ভাবতে পারছি না। তখনই কমলিনী বলে, যে মানুষটাই আর এখানে নেই, সে মানুষের জিনিসপত্র রেখে বা কি হবে? মিঠিমা, এই চেনা ঘরে তো একদিন সেই মানুষটাও ছিল, সেই মানুষটা যখন চলে গেল তখন তো তোর এই চেনা ঘরকে অচেনা মনে হয়নি। আজ তার জিনিসগুলো যাচ্ছে বলেই তোর সবটা অচেনা লাগছে। মিঠির আর কিছুই বলার থাকে না,
এদিকে দেখানো হয় ড্রয়িং রুমে চন্দ্র, সোহিনী, বুবলাই, বর্ষা, ঠাম্মি সবাই বসে খবর দেখছে। আর অন্যদিকে রান্নাঘরে কুর্চি, কমলিনী রান্না করছে। খবরে দেখানো হয় মেঘালয়ে একটি র্যাকেট ধরা পড়েছে, যারা কিনা নারী পাচার কেন্দ্রের সাথে যুক্ত। শুধু কি নারী পাচার কেন্দ্র, তারা শিশুর পাচারও করত। এছাড়া আরও অনেক অবৈধ কাজ করেছে তারা। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, আর বাকি দুজন গা ঢাকা দিয়েছে। সেই দুজনের মধ্যে আবার একজনের বাড়ি কলকাতায়, তার সঙ্গে যেই সঙ্গিনী থাকতো তার বাড়িও কলকাতায়। তারা দীর্ঘদিন মেঘালয়ের কামারপুরে থেকেছে, সেখানকার মানুষের সাথে চেনা পরিচিত হয়েছে, আর তারপরেই তারা এই অপরাধমূলক কাজগুলো করেছে। আর এখন ধরা পড়ার ভয়ে তারা গা ঢাকা দিয়েছে। এই নিউজটা দেখে সোহিনী, চন্দ্রের চোখ মুখ শুকিয়ে আসে। খবরটা যে এত দূর অবধি ছড়াবে এটা তারা ভাবতেও পারেনি। বর্ষা তখন বলে, ঠাম্মি কি কাণ্ড দেখেছ? বাবারে বাবা, এত সব অপরাধ করেছে নাকি মানুষ? আচ্ছা সোহিনী আন্টি, তোমাদের বাড়িও তো ওই মেঘালয়ের কামারপুরেই, তাই না? সোহিনী বলে, আমরা তো সেখানে ছিলাম, এখন আর সেখানে থাকতাম না, শুরুর দিকে কিছুদিন ছিলাম। চন্দ্র বলে, জায়গাটা ভালো নয় বুঝলে তো, অনেক কিছু হয়, তাই তো ওখান থেকে সরে পড়েছিলাম আমরা। তখনই লক্ষ্মী বলে, তোমরা কোথায় ছিলে বলো তো? এত সব অপরাধমূলক কাজকর্ম হয়েছে সেখানে, বাপরে বাপ, এত সব অন্যায় হতো। তখনই সোহিনী বলে, অপরাধ অন্যায় তো সব জায়গাতেই হয় মা, এই কলকাতায় কি হয় না? কলকাতাতেও তো অনেক অপরাধ হয়, সব জায়গাতেই হয়। চন্দ্র বলে, আমি ঘরে যাই বুঝলে, ঘরে গিয়ে একটু শোবো, শরীরটা ঠিক ভালো লাগছে না। বুবলাই বলে, সে কি, আমি সবার জন্য চপ পেঁয়াজও আনলাম, তোমরা মুড়ি দিয়ে খাবে বলে সেগুলো খাওয়া দাওয়া হবে না? তখনই চন্দ্র বলে, মা যাও না, মুড়ি চপ নিয়ে এসো। ঠাম্মি বলে, আমায় বলছিস? আমি কি আর এই অসুস্থ শরীরে পারি বল? আমার হাত পায়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে। এরপরেই ঠাম্মি বর্ষাকে বলে, তুমি তো ছোট মেয়ে, অল্প বয়সী, যাও না নিয়ে এসো। বর্ষা বলে, ঠাম্মি তুমি সবসময় আমাকে এইসব কাজের কথা কেন বলো বলো তো? তোমার তো ছেলের বউ আছে, তুমি তোমার বৌমাকে বলো না কেন? তখনই লক্ষ্মী বলি, এটাই তো সমস্যা, তুমি আরও দুজনেই একে অন্যকে ঠেলাঠেলি করতে থাকো, কিন্তু কেউই আমার কষ্ট বোঝো না। ঠিক আছে যাই, আমি গিয়ে চপ পেঁয়াজি নিয়ে আসি। এ বলে ঠাম্মি উঠে পড়ে। অন্যদিকে রান্নাঘরে কমলিনী কুর্চিকে বলে, জানো তো দিদিভাই, এই খবরটা শোনার পর থেকে না আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। কুর্চি বলে, কি জন্য? কমলিনী বলে, বুঝতেই তো পারছো, খবরটা যদিও পুরোটা শুনতে পারিনি, যতটুকু কানে এলো আর কি। কুর্চি বলে, বৌদি ভাই, এরা কি আর ওই অন্যায়গুলো করার সাহস পাবে? আর যদি এরা ওই অপরাধগুলো করেও থাকতো, ওরা কেমন নিশ্চিন্তে বসে থাকতে পারতো নাকি বলো? কমলিনী বলে, কি জানি, মানুষকে তো চেনা দেয়, কে কি পারতো কে কি পারতো না সেটা কি করে বলবো। তবে জানো তো, এদের মধ্যে একটা রহস্য আছে। সে বাচ্চা মেয়েটা অনেক কিছু জানে, আমাকে বলতে চায়, কিন্তু মা বাবা এমনভাবে ওকে কোণঠাসা করে রেখেছে, ও চেয়েও কিছু বলতে পারে না। জানো দিদি ভাই, একদিন আমি ওই মেয়েটার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, মেয়েটা ছুটে এসে আমায় বলল ওকে নাকি ওর মা বাবা কলেজে ভর্তি করাচ্ছে না। তো আমি সোহালিয়াকে বললাম, তুমি তোমার মা বাবাকে কথাটা বলো। সোহালি আমায় বলল, না, ওর মা বাবাকে কখনোই কলেজে ভর্তি করাবে না, বরং কোনো একদিন ওকে এখানে রেখে চুপি চুপি পালিয়ে যাবে। কথাটা শুনে কুর্চি বলে, বলছো কি বৌদি ভাই, মেয়েটা কি এই কথা বলেছে? কমলিনী বলে, তা না হলে আর কি বলছি তোমায়, আমার মনে হয় এদের মধ্যে কোনো একটা রহস্য আছে। দেখা যাক, ভবিষ্যতে হয়তো সবটাই আমরা জানতে পারবো। তখনই রান্নাঘরে আসে ঠাম্মি। লক্ষ্মী কমলিনীকে বলে, ও বাবা, নুডলস রান্না করেছো? কমলিনী বলে, হ্যাঁ। আপনার কি খেতে ইচ্ছে করছে? আপনার যদি খেতে ইচ্ছে করে তো আমি কিছুটা আপনার জন্য রেখে দেব। লক্ষ্মী বলে, না, আর রাখতে হবে না, আমি এখানে মুড়ি চপ নিতে এসেছি। কি আর করব বলো, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, আমি কি এ বয়সে এগুলো কাজ করতে পারি? কমলিনী বলে, তো এগুলো কাজ যখন করতে পারেন না, করতে চাইছেন কেন? আমার বেলায় তো এসব কাজ করতে হতো না, বা আপনার মতন মানুষকে যে জোর করে কাজ করানো যায় সেটাও তো নয়, তবে কেন করছেন বলুন তো? কুর্চি বলে, ঠিক আছে, আমরা যাচ্ছি, তোমার কি কি কাজ আছে করে নাও। লক্ষ্মী বলে, হ্যাঁ সেই কথা তো এখন বলবি, আমি তো তোর নিজের মা নই, তাই না? আমাকে তো একটু সাহায্য করা যায় না? কুর্চি বলে, তোমার বৌমা, সে তো ড্রয়িং রুম আলো করে বসে আছে, তাকে কেন বলছো না বলো তো? লক্ষ্মী বলে, বললেই কি আর শুনবে নাকি? ও আর বর্ষা, ওরা তো একে অপরকে ঠেলাঠেলি করে, কেউই কাজগুলো করতে চায় না। আমি বা এগুলো কী করে করি বলতো? আমার আর ভালো লাগছে না, খুব অসুস্থ লাগছে।
কমলিনী বলে, আমি তো আপনাকে বলেছি মা, আমি আপনার খাবার দাবারের সব ব্যবস্থা করে দেব। তবু আপনি কেন এসব কাজ করেন? আপনাকে এসব কাজ করতে হবে না। কাজ না করলে যে আপনি খেতে পারবেন না, বিষয়টা তো এমন নয়। আমি তো আপনার খাবারের দায়িত্ব নিয়েছি। তখনই সেখানে ড্রয়িং রুম থেকে সবাই চলে আসে। সোহিনী রান্নাঘরে এসে বলে, এই শোনো, তুমি না এভাবে অন্যের কান ভাঙাবে না, বুঝলে তো? কমলিনী বলে, আমি কারোর কান ভাঙাচ্ছি না। তোমার মতন একজন অল্প বয়সী মেয়ে থাকতে তুমি এই বৃদ্ধাকে দিয়ে কাজগুলো করাচ্ছ, তোমার একটু বিবেকে বাঁধছে না, তাই না? সোহিনী বলে, আমায় কথাগুলো কেন শোনাচ্ছ? তোমার ছেলের বউ তো আছে, তাকে কেন বলছো না? কমলিনী বলে, আমি কথাটা দুজনকেই বলছি। বর্ষাকে কি আলাদা করে বলতে হবে নাকি? তোমরা দুজন তো একই কাজ করছো। তখনই বর্ষা বলে, শোনো, তুমি না আমাদের সংসারের ব্যাপারে নাক গলিও না প্লিজ। তোমার সাথে তো আমরা এখন আলাদা করে খাই, বলো? তবে তুমি কেন আমাদের বিষয়ে মাথা ঘামাচ্ছ? কমলিনী বলে, শোনো বর্ষা, স্বামীর সাথে স্ত্রীর ডিভোর্স হয়, কিন্তু সন্তানের সাথে কখনোই ডিভোর্স হয় না। কারোর স্বীকার করাই না করাই কিচ্ছু যায় আসে না। ওই সন্তানটা তো আমার, আর ওই সন্তানের বউ তুমি, তাই কথাগুলো আমি তোমাকেই বলছি। তখনই বুবলাই বলে, আচ্ছা ঠাম্মি, তোমার যদি কোনো কাজ করতে সমস্যা হয় তুমি আমাকে বলবে, আমাদের বলবে। তুমি যাকে কথাটা বলছো সে কি তোমার কথা ভাবে? ঠাম্মি বলে, আমি কাউকে কিছুই বলিনি। আমি যদি অসুস্থ বোধ করি, আমি যদি পায়ে ব্যথা অনুভব করি, তবে কি আমি সে কথাও বলতে পারবো না গো? তখনই চন্দ্র বলে, ঠিক আছে ঠিক আছে, আমি কাজগুলো করছি মা। বসে এসে তো। সবাই চপ পেঁয়াজ ও মুড়ির বাটি নিয়ে ড্রয়িং রুমে যায়। তখনই সোহিনী বেশ ন্যাকামো করে ঠাম্মিকে ধরে নিয়ে যেতে চায়, কিন্তু ঠাম্মি সোহিনীর হাত ছাড়িয়ে নেয়। কারণ এই মানুষগুলো কেমন সেটা ঠাম্মি হয়তো মুখে স্বীকার করছে না, কিন্তু মনে মনে ঠিকই বুঝতে পেরেছে। এরপর দেখানো হয় ড্রয়িং রুমে সবাই চপ পেঁয়াজও খাচ্ছে। তখনই কমলিনী ঠাম্মির সামনে নুডলসের বাটি দেয়। ঠাম্মিকে কমলিনী বলে, মা আপনি খেয়ে নেবেন। সোহিনী বলে, মা তো এখানেই বসে আছে, আমাদের সবার সাথেই চপ পেঁয়াজও খাবে। না না, তুমি কি করে ভাবলে আমরা আমাদের জন্য কিনেছি আর মায়ের জন্য কিনিনি? তুমি তবু মাকে আলাদা করে কেন খাবার দিচ্ছ? কমলিনী বলে, আমি খাবারটা এই জন্যই দিলাম যাতে মা বুঝতে পারে তিনি কাজ না করলেও খাবার পাবেন। খাবার খাওয়ার জন্য তাকে সবসময় বাড়ির কাজ করতে হবে না। আর তাছাড়া আমি আমার দায়িত্ব কর্তব্যটুকু পালন করেছি। মা খাবারটা খাবেন কি খাবেন না সেটা মায়ের ব্যাপার। তখনই চন্দ্র বলে, যেই স্বামীর সাথে তোমার ডিভোর্স হয়েছে তার মায়ের প্রতি তোমার কিসের দায়িত্ব কর্তব্য? কমলিনী বলে, ডিভোর্সি বউ হিসেবে তো আমি তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে যাইনি। আমি তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গেছি কারণ তিনি একজন অসহায় মানুষ, সেই জন্য। কমলিনী কথাটা শেষ করে যেতেই চায়, তখনই আবারও সেই একই নিউজ দেখানো হয়। খবরটি শুনে কমলিনী থেমে যায়। চন্দ্র বলে, কি হলো, দাঁড়িয়ে গেলে যে? কমলিনী বলে, বারে, আমার ড্রয়িং রুম, আমার টিভি, আমি টিভি দেখবো কি দাঁড়িয়ে যাব কি চলে যাব সেটা তো একান্ত আমার বিষয়, সেই বিষয়ে তুমি কথা বলবে? সোহিনী বলে, চন্দ্র তুমি চুপ করো না, তোমাকে তো কতবার বলেছি এসব ব্যাপারে কথা বলবে না, যে যা করুক করতে দাও। কেন যেচে পড়ে অপমান হতে যাও বলো তো? কুর্চি বলে, অপমান করা যাদের স্বভাব তারা তো অপমান করবেই। তবে জানো তো, বিষয়টি বড় অদ্ভুত লাগছে। একজন লোক যে কিনা কলকাতা থেকে মেঘালয়ে গিয়ে সেখানে একটি র্যাকেট তৈরি করেছে, আর তারপরে শিশু পাচার, নারী পাচার কেন্দ্রের সাথে যুক্ত, তারা সেই র্যাকেট চালিয়েছে। আবার দেখো, তার সাথে নাকি তার সঙ্গিনীও ছিল, তা আবার কামার খোলায়। চন্দ্র বলে, মানে তোমরা কি বলতে চাইছো? কমলিনী বলে, কিছুই না, শুধু বলতে চাইছি খবরটি বেশ ইন্টারেস্টিং, চলো দিদিভাই। এই বলে কমলিনীরা ওখান থেকে চলে যায়। চন্দ্র আর সোহিনী একে অন্যের দিকে তাকায়। দুজনের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে এই অপরাধের সাথে এই দুজন জড়িয়ে আছে। কোনো পাওনাদার নয়, বরং এই র্যাকেটটা ধরা পড়ছে বলেই এই দুইজন মেঘালয় থেকে এখানে পালিয়ে এসেছে, এই বাড়িতে এমন ঘাঁটি গেড়ে বসেছে। অন্যদিকে কমলিনীদের সাথে সাথে বর্ষাও কিছুটা বুঝতে পারছে হয়তোবা এই র্যাকেটের সাথে এরাও জড়িত। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।